হ্যালো বন্ধুরা, আমি সৌনক। এটি আমাদের প্রথম বাংলা ব্লগ। এবারে আমরা আদি সপ্তগ্রাম ভ্রমণ করছি বন্ধুরা মিলে। তো তোমাদের পুরো জায়গা ঘুরে দেখাবো, শোনাবো। আমার কণ্ঠে রয়েছে আমার বন্ধু আকাশ নীল। ও পুরো আমাদের ভ্রমণের এবং পুরো সব জায়গাকার বিবরণ দেবেন এই ভিডিওতে। দেখতে থাকো। এখানেই অবস্থিত উদ্ধারণ দত্ত ঠাকুরের শ্রীপাঠ। এই উদ্ধারণ দত্ত শ্রীচৈতন্য মহাপ্রভুর অনুসারী দ্বাদশ গোপালের অন্যতম সদস্য এবং নিত্যানন্দ মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত একজন বৈষ্ণব সাধক। চৈতন্য মহাপ্রভুর লীলা ও হরিনাম সংকীর্তন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী 12 জন ব্যক্তিকেই একত্রে দ্বাদশ গোপাল বলা হয়। অন্যদিকে শ্রীপাঠ অর্থে কোনো ধর্মীয় ব্যক্তিত্বের স্মৃতিবিজড়িত স্থান বা জন্মস্থানকে বোঝানো হয়। হুগলি জেলার সপ্তগ্রামের এক ধনী স্বর্ণবণিক পরিবারে উদ্ধারণ দত্তের জন্ম। বিপুল প্রাচুর্য ও বৈভবের মধ্যে বড় হওয়া সত্ত্বেও শৈশব থেকেই পার্থিব ধন সম্পত্তির প্রতি কোনো আগ্রহ ছিল না তার। পরবর্তীতে নিত্যানন্দ মহাপ্রভুর সংস্পর্শে এসে গৌড়ীয় বৈষ্ণব ধর্মে দীক্ষা নেন এবং বৈষ্ণব ধর্মতত্ত্ব ও বৈষ্ণব বেদান্ত দর্শন ও ভক্তিযোগ নিয়ে ব্যাপক অধ্যয়ন ও অনুশীলন শুরু করেন। কথিত আছে যে তাঁর হাতের রান্না খেতে স্বয়ং নিত্যানন্দ মহাপ্রভু অত্যন্ত ভালোবাসতেন। তার পাণ্ডিত্যের কারণে চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাকে মহাভাগবত শ্রেষ্ঠ বলে অভিহিত করেছেন। তাঁর স্মৃতিতেই হুগলির সপ্তগ্রামে রয়েছে একটি ঠাকুর বাড়ি, যা বর্তমানে একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে পরিচিত। ত্রিবেণীর সঙ্গম। ত্রিবেণী অর্থে তিনটি নদীর মিলনস্থল, গঙ্গা, যমুনা ও সরস্বতী। এই তিনটি নদীর মিলনক্ষেত্র বা সঙ্গমস্থলই ত্রিবেণী নামে পরিচিত। বর্তমানে অবশ্য যমুনা নদী প্রায় অবলুপ্ত, সরস্বতী নদীও শুকিয়ে শীর্ণকায় হয়ে এসেছে। বর্তমানে ত্রিবেণী পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভার উত্তরাংশে অবস্থিত একটি ছোট্ট শহর। অতীতে এই ত্রিবেণী ছিল সংস্কৃত চর্চার একটি অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানকার বিভিন্ন সংস্কৃত টোলে ছাত্ররা অধ্যয়ন করত। উত্তরপ্রদেশের প্রয়াগরাজেও আরেকটি ত্রিবেণী অস্তিত্বশীল। দুটি স্থানই হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র তীর্থক্ষেত্র হিসেবে স্বীকৃত। ত্রিবেণীর ঘাটটি ভূরিশ্রেষ্ঠ সাম্রাজ্যের মহারাজা রুদ্রনারায়ণ রায়মুকুটি কর্তৃক নির্মিত। ঘাটের নিকটবর্তী মন্দিরগুলিতেও গৌড়ীয় স্থাপত্য রীতির প্রভাব দৃশ্যমান। কথিত আছে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং ত্রিবেণীর ঘাটে পদার্পণ করেছিলেন। ত্রিবেণীর ঘাটের কাছেই সপ্তঋষি ঘাট এবং ত্রিবেণী মহাশ্মশান অবস্থিত। নিতাই ধোপানির ঘাট। মনসামঙ্গল অনুসারে সর্পদংশনে মৃত স্বামীর লক্ষিন্দরের দেহ কলার ভেলায় চাপিয়ে বেহুলা নদীপথে এই ঘাটেই এসে পৌঁছেছিলেন। স্বর্গের দেবতাদের বরে নিতাই ধোপানি তার মৃত সন্তানকে পুনর্জীবিত করছেন দেখে বেহুলা তাঁকেই নিজের মৃত স্বামীর জীবন ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানান। কাব্য অনুযায়ী নিতাই ধোপানির সাহায্যেই বেহুলা স্বর্গে পৌঁছে দেবতাদের সন্তুষ্ট করে নিজের স্বামীর জীবন ফিরিয়ে আনেন। এই ঘাটের বর্তমান অবস্থান পশ্চিমবঙ্গের হুগলি জেলার ত্রিবেণীতে, গঙ্গা ও সরস্বতী নদীর মিলনস্থলে। এখানে নিতাই ধোপানির কাপড় কাচার পাথর ও মা মনসার একটি মন্দির রয়েছে। মা মনসার মন্দির এবং তৎসংলগ্ন অঞ্চল অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী। এই সপ্তগ্রাম অঞ্চলেই রয়েছে পশ্চিমবঙ্গের একটি অত্যন্ত প্রাচীন নদী সরস্বতীর প্রবাহ। এটি হুগলি জেলার ত্রিবেণী নামক অঞ্চলে ভাগীরথী নদী থেকে নির্গত হয়ে শেষাবধি হুগলি নদীতেই মিলিত হয়েছে। প্রাচীন হিন্দু পুরাণে উল্লেখিত সরস্বতী নদী কিন্তু এটি নয়। এটি মূলত হুগলি নদীরই একটি শাখা নদী। 1600 শতক পর্যন্ত সচল থাকলেও কালক্রমে এর বেশিরভাগ অংশ শুকিয়ে বর্তমানে এটি একটি সংকীর্ণ খালে পরিণত হয়েছে। কলকাতা থেকে প্রায় 70 কিলোমিটার উত্তরে ত্রিবেণী শহরের শিবপুর অঞ্চলে অবস্থিত জাফর খান গাজীর সমাধিস্থল। বাংলার ইসলামীয় স্থাপত্যের একটি অন্যতম প্রধান নিদর্শন এই স্থাপত্য শৈলী প্রধানত ইট ও পাথরের সংমিশ্রণে তৈরি, যা বাংলার হিন্দু স্থাপত্যরীতিতে ব্যবহৃত টেরাকোটার শিল্পরীতি থেকে সম্পূর্ণতই আলাদা।
ত্রয়োদশ শতাব্দীর শেষ ভাগে তুর্কি সেনাপতি জাফর খান গাজী এখানে মসজিদ ও দরগাহ নির্মাণ করেন। এই সমাধিক্ষেত্রে জাফর খান গাজী, তার স্ত্রী ও দুই ছেলে আইন খান গাজী ও ঘাইন খান গাজীর কবর রয়েছে। বর্তমান বাংলায় অস্তিত্বশীল মসজিদগুলির মধ্যে প্রাচীনতম মসজিদ হল এই সপ্তগ্রামের জাফর খান গাজীর প্রতিষ্ঠিত মসজিদ। কল্যাণী থেকে ঈশ্বরগুপ্ত সেতু দিয়ে গঙ্গা অতিক্রম করলেই চোখে পড়ে একাধিক গম্বুজাকৃতি শৃঙ্গ বা মিনারের সমন্বয়ে নির্মিত একটি মনোহর মন্দির স্থাপত্য। এখানেই অধিষ্ঠিত আছেন নীলবর্ণা, ত্রিনয়নী, চতুর্ভুজা, খড়গধারিণী ও নৃমুণ্ডমালিনী এক মহামাতৃকা, যিনি জনমানসে হংসেশ্বরী নামে খ্যাত। এই হংসেশ্বরী মন্দির প্রাঙ্গণেই স্থিত রয়েছে রাঢ়বঙ্গের টেরাকোটা শৈলীতে নির্মিত আরেকটি উপাসনালয়, যেটি অনন্ত বাসুদেব মন্দির নামে পরিচিত। দক্ষিণমুখী ও 70 ফুট উচ্চতা সম্পন্ন পঞ্চতলাকার এই মন্দিরটির 8 কোণে 8টি, মধ্যস্থলে 4টি ও কেন্দ্রে একটি চূড়া বা শিখর বিরাজমান। সর্বমোট 13টি শৃঙ্গ বা চূড়া বিশিষ্ট হওয়ায় এটিকে ত্রয়োদশরত্ন মন্দিরও বলা হয়, যেটি গৌড়বঙ্গের স্বতন্ত্র মন্দির নির্মাণ শৈলী দেউল স্থাপত্যের একটি অন্যতম প্রকারভেদ। কেন্দ্রের শৃঙ্গটির মধ্যবর্তী প্রকোষ্ঠ আবার শ্বেতবর্ণের একটি শিবলিঙ্গ বিদ্যমান। বর্তমানে হংসেশ্বরী ও অনন্ত বাসুদেব দুটি মন্দিরই ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ দ্বারা সংরক্ষিত। হংসেশ্বরী মন্দির নির্মাণের জন্য উত্তরপ্রদেশের চুনার থেকে নিয়ে আসা হয়েছিল উৎকৃষ্ট বেলে পাথর ও রাজস্থান থেকে নিয়ে আসা হয়েছিল দক্ষ নির্মাণ শিল্পীদের। তৎকালীন সময়ে এখানে মন্দিরের নির্মাণ কার্যে ব্যয় হয়েছিল প্রায় 5 লক্ষ টাকা। বাঁশবেড়িয়ার রাজা রামেশ্বর রায় অনন্ত বাসুদেব মন্দিরটির গঠনে পোড়ামাটির ব্যবহার করায় কালের নিয়মে তার ক্ষয়প্রাপ্তির প্রবণতা লক্ষ্য করে তাঁর প্রপৌত্র নৃসিংহদেব রায় দেবী হংসেশ্বরীকে প্রস্তর নির্মিত মন্দির হিসেবে গঠন করার সিদ্ধান্ত নেন। দুর্ভাগ্যজনকভাবে মন্দির নির্মাণের মাঝপথেই নৃসিংহদেবের মৃত্যু ঘটলে পরবর্তীতে তাঁর দ্বিতীয়া স্ত্রী রানী শঙ্করী দেবী উদ্যোগ নিয়ে মন্দিরটি নির্মাণ কার্য সম্পন্ন করেন। বছরের 364 দিন শান্তরূপে পূজা পেলেও দীপান্বিতা কালী পুজোর অমাবস্যা তিথিতে দেবী পূজিতা হন এলোকেশী রূপে। ওই দিন রাতেই মাকে পরিয়ে দেওয়া হয় রূপোর মুখোশ ও সোনার জীব। তন্ত্রমতে আমাদের নিঃশ্বাস বায়ুর গ্রহণের সঙ্গে হং এবং প্রশ্বাস বায়ুর নির্গমনের সঙ্গে সব শব্দদ্বয় অবিরত উচ্চারিত হচ্ছে। তাই এই দুইটি শব্দদ্বয়ের সমাহারকেই একত্রে হংস মন্ত্র বলা হয়েছে। আমাদের প্রাণবায়ুর সঙ্গে এই দুইটি শব্দ অবিচ্ছেদ্যভাবে জড়িত হওয়ায় জপ না করলেও এই মহামন্ত্রটি আমাদের দ্বারা অবিরত উচ্চারিত হয়। তাই এটিকে অজপা মন্ত্রও বলা হয়। শব্দরূপিণী এই হংসেশ্বরী মাতৃকাই আমাদের হৃদয়ে সদা অধিষ্ঠিত। আশা করছি তোমাদের পুরো ভিডিওটা খুব ভালো লেগেছে। আমরা সব জায়গাটা আলাদাভাবে উল্লেখ করার চেষ্টা করেছি। আমরা যেগুলো ঘুরে দেখেছিলাম, এটা ছিল একদিনের একটা ছোট যাত্রা ট্রিপ। সেখানেই আমরা দুপুরের লাঞ্চ এবং ট্রেনে যাওয়ার পথে কিছু শুকনো খাবার খেয়েই পুরো জায়গাটা আমরা কভার করেছি। তো তোমাদের যদি মনে হয় ব্যান্ডেলও ঘুরবে, আমরা এর পরের ভিডিওতে ব্যান্ডেলেরও একটা ব্লগ আনবো। সেখানে আরও অনেক জায়গা উল্লেখ করব, কিন্তু একদিনের জন্য আদি সপ্তগ্রাম নিশ্চয়ই তোমাদের খুব পছন্দ হবে। এবং পছন্দ হলে নিশ্চয়ই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো, ভিডিওটিতে লাইক করে দিও। এই ভিডিওতে এতদূর। থ্যাংক ইউ, থ্যাংকস অল।